সালাম আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানবো। ১ম এ একটু বলে রাখি যে ওয়েবসাইট জিনিসটা কি? যখন আমরা একাধিক ওয়েব পেজকে একসাথে করব, হ্যাঁ? একাধিক ওয়েব পেজকে একসাথে করে হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মূলত ওয়েবসাইট। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সার্ভার থাকে। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটগুলা থাকে বা হচ্ছে যতগুলো ওয়েবসাইট পৃথিবীতে আছে সবগুলোর কিন্তু নির্দিষ্ট একটা সার্ভার আছে। অর্থাৎ যেখানে ওই ওয়েবসাইটের তথ্যগুলা জমা থাকে। যেটাকে আমরা বলব যে এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায়। তার মানে হচ্ছে কোনো ওয়েব সার্ভারে হচ্ছে কি করা যায়? রাখা যায়। ঠিক আছে? মানে কোনো কম্পিউটার বলতে এখানে মূলত সার্ভারটাকে বোঝানো হচ্ছে। তাহলে ওয়েবসাইট হলো এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমন্বয়ে তৈরি, যা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায়। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ইউনিক নাম থাকে। আমরা জানি একটা ওয়েবসাইটের হচ্ছে ২ টা ইউনিক নাম থাকে। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আরেকটা হচ্ছে ডোমেইন নেম। যাকে ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস বলা হয়। আমরা এই যে ডোমেইন নেমের এই অংশটুকু মানে সম্পূর্ণ হচ্ছে একটা ওয়েবসাইটের যে অ্যাড্রেস তাকে আমরা কি বলে থাকি? ইউআরএল বলে থাকি। অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলে থাকি। গঠনের দিক থেকে ওয়েবসাইট হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেসব সাইট চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, তাকে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। অর্থাৎ যেমন কিছু ওয়েবসাইট আছে যেগুলার যে কনটেন্ট গুলো আছে, যেগুলার মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে নির্দিষ্ট। শুধুমাত্র ইউজার সেই ইনফরমেশন গুলো দেখতে পারে আর কিছুই করতে পারে না। সে ধরনের ওয়েবসাইট গুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, যেটা হচ্ছে HTML ভাষা দ্বারা তৈরি করা হয়। এখানে স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কনটেন্ট নির্দিষ্ট থাকে। যেমন এখানে যা কনটেন্ট দেওয়া আছে আমরা তাই দেখতে পারবো। ওই ওয়েবসাইটের মধ্যে ইউজার চাইলে নতুন কিছু এড করতে পারবে না। বা হচ্ছে যাদের ওয়েবসাইট তারাও চাইলে ওয়েবসাইটটা চালু থাকা অবস্থায় কোনো কিছু নতুন করে যুক্ত করতে পারবে না। এ ধরনের ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। কারণ এগুলাতে হচ্ছে তোমার মানে কম জায়গা লাগে। যার ফলে হচ্ছে এগুলা খুব দ্রুত হচ্ছে লোড হয়ে যায়। মানে হচ্ছে এখানে ইনফরমেশন কম থাকার ফলে স্টোরেজ কম থাকে। এরপর হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের সাথে কোনো ডেটাবেজ সংযোগ থাকে না। তারপর হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয়। অর্থাৎ ৩ নাম্বার যে পয়েন্ট এটা একটু আমি বুঝাই। যে এখানে হচ্ছে কোনো ডেটাবেজ সংযোগ থাকে না বলতে যেমন এ ধরনের যে ওয়েবসাইটগুলো আছে যেগুলোতে শুধুমাত্র কনটেন্ট নির্দিষ্ট করে রাখা হয়, সে ধরনের হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইটে আপনি চাইলে কোনো ডেটা খুঁজে বের করতে পারবেন না। মানে সার্চ দিয়ে বের করতে পারবেন না। তার মানে এখানে কোনো ডেটাবেজ স্টোর করে রাখা হয় না। এটা জাস্ট হচ্ছে কিছু ইনফরমেশন দেখা হয় বা হচ্ছে তোমার কোনো পোর্টফোলিও দেখানো হয়। আচ্ছা এরপর স্ট্যাটিক ওয়েবসাইটে কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয় অর্থাৎ সার্ভার টু ক্লায়েন্ট অর্থাৎ সার্ভারে যা রাখা আছে তা শুধু হচ্ছে ওয়েব ব্রাউজারে সার্চ করে ক্লায়েন্ট দেখতে পারবে আর কিছুই করতে পারবে না। এরপর এ ধরনের ওয়েবসাইট তৈরি করা ও নিয়ন্ত্রণ করা খুব সহজ। এখন আমরা দেখব ডাইনামিক ওয়েবসাইট। যেসব সাইট চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় তাকে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট বলে। অর্থাৎ যে সকল সাইট বা হচ্ছে তোমার ওয়েবসাইট হচ্ছে তোমার চালু করার পরে চালু থাকা অবস্থায় তুমি নতুন কিছু যুক্ত করতে পারবা। যেমন তুমি Instagram এর কথা চিন্তা করো, Facebook, YouTube। YouTube এ তুমি চাইলে ভিডিও আপলোড করতে পারবা যেটা চালু থাকা অবস্থায়, হ্যাঁ? YouTube কিন্তু এট দ্য সেম টাইম কোটি মানুষ ইউজ করতেছে। Facebook ইউজ করতেছে। বাট ওরকম অবস্থায় আমরা চাইলে অনেক কিছু করতে পারি। আমরা চাইলে হচ্ছে পোস্ট করতে পারি, কমেন্ট করতে পারি, এনিথিং, হ্যাঁ? যেকোনো কিছু করা যায়। সো এই ধরনের ওয়েবসাইটকে হচ্ছে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট। তাহলে যেসব সাইট চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় তাকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ভাষার সাথে PHP বা ASP বা হচ্ছে JSP ভাষারও প্রয়োজন হয়। এখানে দেখো মূলত ডায়নামিক ওয়েবসাইট গুলো হচ্ছে PHP, ASP, JSP মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? পাইথন, তারপর হচ্ছে C++, এগুলার মাধ্যমে এগুলার সাহায্যে হচ্ছে তৈরি করা হয়। আচ্ছা, ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যগুলো একটু দেখি আমরা। এ ধরনের ওয়েবসাইটের তথ্য পরিবর্তনশীল। রান টাইমে পেজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন করা যায়। যেমন হচ্ছে চালু থাকা অবস্থায় নতুন কিছু যুক্ত করতে পারবা, ইউজাররা যুক্ত করতে পারে। এরপর ডায়নামিক ওয়েবসাইট উন্নয়নে ডেটাবেজ ব্যবহৃত হয় এবং ডেটাবেজ কোয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কনটেন্ট তৈরি করতে পারে। ডেটাবেজ বলতে যেমন হচ্ছে এই ধরনের আমাদের ওয়েবসাইট যদি হচ্ছে তৈরি করতে হয় সেক্ষেত্রে ইউজার যেন কোনো কিছু সার্চ করে বের করতে পারে সেরকম কোনো কিছু যুক্ত করা। তারপর হচ্ছে কোনো একটা কিওয়ার্ড দিয়ে যেন কোনো কনটেন্ট খুঁজে বের করা যায় এই ধরনের কোনো কিছু যুক্ত করা, যেটা শুধুমাত্র ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রেই সম্ভব। এরপর ডায়নামিক ওয়েবসাইট ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট গ্রহণ করে। আ তারপর হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে এখানে
যে পার্থক্য দেওয়া আছে। স্ট্যাটিক ওয়েবসাইট এবং হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্য সেটা এখানে দেওয়া আছে। সো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলোই হচ্ছে এখানে পার্থক্য। যেমন স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কনটেন্ট নির্দিষ্ট থাকে। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে কনটেন্ট নির্দিষ্ট থাকে না। এখানে হচ্ছে কনটেন্ট পরিবর্তনশীল। এটা হচ্ছে ব্রাউজারে খুব দ্রুত হচ্ছে লোড হয়। এটা লোড হতে একটু সময় লাগে ডাইনামিক ওয়েবসাইট। এরপর এখানে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কি বলছে? এই ধরনের ওয়েব পেজ দিয়ে গঠিত ওয়েবসাইট বেশি নিরাপদ। কারণ স্ট্যাটিক ওয়েব পেজ কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয়। এটা হচ্ছে নিরাপদ বলা হচ্ছে। আর ডাইনামিক ওয়েব পেজ হচ্ছে এই ধরনের ওয়েব পেজ দিয়ে গঠিত ওয়েবসাইট তুলনামূলক কম নিরাপদ। কারণ এখানে উভয়মুখী হচ্ছে কমিউনিকেশন হয়। অর্থাৎ ক্লায়েন্ট টু সার্ভার, সার্ভার টু ক্লায়েন্ট, সার্ভার টু ক্লায়েন্ট এই ধরনের আরকি, হ্যাঁ? এরপর হচ্ছে আ এরপর এ ধরনের ওয়েব পেজ তৈরিতে HTML ও CSS ব্যবহৃত হয়। আর ডাইনামিক ওয়েব পেজ ক্রিয়েট করার ক্ষেত্রে HTML ও CSS এর পাশাপাশি PHP, ASP, জাভাস্ক্রিপ্ট, পাইথন, হ্যাঁ? এগুলা হচ্ছে ইউজ করা হয়। এরপর এই ধরনের পেজ তৈরিতে বা উন্নয়নে খরচ কম হয় আর এটাতে বেশি হয়। সেগুলো আপাতত লিখে দিলে হবে। এর থেকে আর বেশির কোনো প্রয়োজন নাই। এটুকু এনাফ। এরপর এখানে একটু কি দেখো এখানে হচ্ছে কিছু জিনিস বলা হচ্ছে যে বর্তমানে ইন্টারনেটের এই যুগে সবচেয়ে স্বল্প খরচে আ তথ্য প্রকাশ করার সবচেয়ে সহজ মাধ্যম ওয়েবসাইট। ওয়েবসাইটের বহু সুবিধা রয়েছে। সো ওয়েবসাইটের কি সুবিধা রয়েছে সেগুলো এখানে একটু দেওয়া আছে। তোমরা একটু দেখে নাও বা হচ্ছে পারলে অ্যাক্সেস নিয়ে নাও। খুব সিম্পল কিছু বিষয়। যেমন হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে তাদের ব্যবসার প্রসারের জন্য ওয়েবসাইট তৈরি করা হয়। তারপর হচ্ছে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে হচ্ছে দেখতে পারে। ওয়েবসাইট তাৎক্ষণিক তথ্য প্রকাশ করা যায়। ওয়েবসাইট থেকে হচ্ছে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করা যায়। এরপর লিখা, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি হচ্ছে ওয়েবসাইটে যুক্ত করা যায়। ঘরে বসেই কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। এই আরকি, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা দেখব এখানে অনেকগুলা দেওয়া আছে তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। হ্যাঁ? এরপর দেখো আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো। যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয় তাকে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। আচ্ছা, আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, যেমন তুমি মনে করো একটা ঘর বানাবা। তাহলে কোনো একটা ঘর তুমি বানানোর ক্ষেত্রে ঘরের কিন্তু বিভিন্ন ডিজাইন আছে, ঠিক আছে? তোমার ফ্ল্যাটের মধ্যে আসলে কোন দিকে তোমার কিচেন রুম হবে, কোন দিকে তোমার বেডরুম হবে, কোন দিকে হচ্ছে তোমার হচ্ছে কি ডাইনিং রুম হবে। সো এটা হচ্ছে মূলত কোন দিকে ড্রয়িং রুম হবে। সো এই যে ডিজাইন গুলো তুমি সেট করবা তোমার মতো করে, সেটাই হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের মতো, হ্যাঁ? যেমন তোমার রুমে তোমার ফ্ল্যাটের হচ্ছে কোথায় কোন রুমটা বসাবা, কোথায় কি হবে না হবে, যেটা তুমি যেভাবে সেট করবা সিমিলারলি একটা ওয়েবসাইট যখন তুমি বানাবা তখন তোমার চিন্তা করতে হবে ইউজারের কিভাবে সুবিধা হয়। ইউজার খুব সহজ হচ্ছে আমার ওয়েবসাইটটা কিভাবে ইউজ করতে পারবে। সেটা তোমার মাথায় রেখে হচ্ছে তোমার ওয়েবসাইটের কাঠামোটা স্ট্রাকচারটা সাজাতে হবে। সো এটাই হচ্ছে মূলত তোমার ওয়েবসাইট কাঠামো। তো যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয়, তুমি যে তোমার ওয়েবসাইটের যতগুলো তথ্য আছে তা হচ্ছে ইউজারের কাছে কিভাবে উপস্থাপন করবা, সেটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার। তাকে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। ওয়েবসাইটের কাঠামো ৩ টি অংশে বিভক্ত থাকে। একটা হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে যেটা মূল সেকশন বা হচ্ছে মূল ধারার পেজ, এরপর উপসেকশন বা হচ্ছে উপধারার পেজ। এটা খুব সিম্পল একটা ব্যাপার। আমি তোমাকে একটু বুঝাই দেখো। ধরো এটা পুরোটা একটা Facebook। মানে Facebook এর মধ্যে এতগুলা পেজ আছে, ঠিক আছে? এতগুলো পেজ হচ্ছে Facebook এ আছে। সো Facebook এ লগইন করার সময় তুমি যেটা দেখতে পাবা, লগইন করার পরে তুমি যেটা দেখতে পাবা সেটা হচ্ছে হোম পেজ। সেটা হচ্ছে কি স্যার? হোম পেজ। একদম মানে আমরা জানি যে হোম যে পেজটা থাকে Facebook এ সেটা। এরপর হোম পেজের সাথে কিন্তু আরো অনেকগুলা পেজ যুক্ত থাকে তোমরা জানো। যেমন হচ্ছে প্রোফাইলের একটা পেজ যুক্ত থাকে। এরপর হচ্ছে ভিডিওর একটা অপশনের পেজ যুক্ত থাকে। এরপর হচ্ছে তোমার আরো কি থাকে? আরো হচ্ছে অনেক কিছু থাকে। যেমন হচ্ছে আরো অনেকগুলা বিষয়। ধরো হচ্ছে এটা আমাদের হচ্ছে প্রোফাইলের, এটা হচ্ছে পেইজের, এটা হচ্ছে মনে করো ভিডিও অপশন, আর এটা হচ্ছে মনে করো কোথায় সেটিংস এর অপশন, আর এটা মনে করো অন্য কিছু একটা, হ্যাঁ? সো এই যে হোম পেজ থেকে আমরা যেই পেজগুলোতে যেতে পারবো সেগুলোকে আমরা বলবো মূলধারার পেজ। কি বলবো? মূলধারার পেজ। ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বলি মূল সেকশন। ঠিক আছে? এরপর আবার মূলধারার পেজ থেকে আবার তুমি চাইলে অনেকগুলো জায়গায় যাইতে পারবা। যেমন তুমি হোম পেজ থেকে মনে করো তোমার সেটিংস এর কিছু অপশন পাইছো। এরপর হচ্ছে তোমার প্রাইভেসি অপশন পাইছো। এরপর আরো অনেকগুলো অপশন তুমি দেখতে পাচ্ছ। তাহলে মূলধারার পেজ থেকে যেমন তুমি প্রোফাইলে ঢোকার পরে তোমার প্রোফাইলের সেটিং এর কিছু অপশন আছে, হ্যাঁ? অপশনের জন্য কিছু পেজ আছে। তাহলে এগুলোকে বলবো আমরা উপধারার পেজ। তাহলে
হোম পেজ থেকে আমরা যে পেজে যাইতে পারবো সেটা হচ্ছে মূলধারার পেজ। মূলধারার পেজ থেকে আমরা যে পেজগুলাতে যাই সেটা হচ্ছে উপধারার পেজ। এখানে এগুলোর বিস্তারিত দেওয়া আছে, একটু দেখে নাও। যে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট গঠিত হয়। ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট ওপেন করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হয় সেটি হলো ওই ওয়েবসাইটের হোম পেজ। হোম থেকে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ওই ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাওয়া যায়। যেমন ফেসবুক ওয়েবসাইট www.facebook.com যেকোনো ব্রাউজারের মাধ্যমে ওপেন করলে প্রথমে যে পেজটি প্রদর্শিত হবে সেটি হলো ফেসবুকের হোম পেজ। এই যে এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ, যেখানে তুমি সাইন ইন করবা অথবা সাইন আপ করবা। এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ। এরপর পাশে ব্রাউজারে প্রদর্শিত হচ্ছে ফেসবুকের হোম পেজের চিত্র দেওয়া আছে। এই যে দেখো, এটা একটা ফেসবুকের হোম পেজ। এরপর দেখো, আমরা সাইন ইন করার পরে যে পেজগুলা দেখবো সেটা হচ্ছে মূল সেকশন বা হচ্ছে মূল ধারার পেজ। তারপর দেখো, হোম পেজের পরের ওয়েব পেজগুলোকে মূল সেকশন বলে। মূল সেকশন কয়েকটি পেজ নিয়ে গঠিত হয় এবং এর মধ্যে হোম পেজের বিষয়বস্তুর বিবরণ থাকে। এরপর দেখো, উপসেকশন হচ্ছে হোম পেজ থেকে আমরা যে পেজগুলা পাবো সেগুলো হচ্ছে মূল সেকশন বা হচ্ছে উপধারার পেজ। আচ্ছা, আশা করি তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার। তো আমাদের পরবর্তী লেকচারটা হচ্ছে আমাদের শেষ লেকচার হবে ওয়েব ডিজাইনের। সেখানে আমরা দেখব ওয়েবসাইটের স্ট্রাকচার, মানে হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচারগুলো, অর্থাৎ এগুলার যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো, এগুলা থেকে তোমাদের হচ্ছে সিকিউতে গ এবং ঘ প্রশ্ন এসে থাকে। তোমরা দেখবা তোমাদের প্রায় হচ্ছে প্রশ্ন আসছে, বিগত বছরে যা প্রশ্ন আছে সেখানে ওয়েবসাইট স্ট্রাকচার থেকে এই যে প্রকারভেদ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে। আর প্রকারভেদগুলো হচ্ছে এই 4টা প্রকারভেদ, এগুলো আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে? সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।